Welcome back, friends. Hope you all are well. In the previous class, I discussed sentence construction, parts of speech, and the very primary part, that is the person, অর্থাৎ বাংলায় পুরুষ। আমরা এইগুলো শিখেছিলাম। আর আমি বলেছিলাম যে আমরা আগে কি শিখবো না ভার্বটা। যদি ভার্বটাই শিখতে পারি তাহলে আমাদের অনেকটাই শেখা হয়ে যাবে। তো ভার্বটা হচ্ছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমাদের ইংরাজি শেখার ক্ষেত্রে কাজে লাগবে। So, I divide the verb into three parts: do verb, be verb, and have verb. And the most important part is the do verb. Do verb কথার অর্থ হচ্ছে করা অর্থে। করা অর্থে যেগুলো হবে সেইগুলোকে আমরা do verb বলবো। do verb কথার আরেকটি মিনিং কি টেন্স বা ক্রিয়ার কাল। সো ক্রিয়ার কালটা আমরা শিখতে পারলে বা টেন্সটা, ইফ উই লার্ন দ্য টেন্স, দেন এভরিথিং উইল বি ক্লিয়ার টু আস। তাহলে কি হবে না সেন্টেন্সের কনস্ট্রাকশন অর্থাৎ সেন্টেন্সের গঠনটা আমরা শিখে যাব, সাবজেক্টটা ভার্বটা কখন কোথায় কীভাবে লিখতে হবে সেটা আমরা বুঝে যাব। তো আমাদের কাছে জিনিসটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে, আর আমরা ট্রান্সলেশনটা পুরোপুরি শিখে যেতে পারবো। আর ট্রান্সলেশনটা গ্রাপ করতে পারলেই আমরা যেমন লিখতে পারবো, অ্যাজ ইউজুয়াল আমরা বলতেও পারবো। সো সেই টেন্সটাকে ইউজ করে উই ক্যান স্পিক, আমরা যেমন বলতে পারবো, অ্যাজ ওয়েল অ্যাজ উই ক্যান রাইট, আমরা লিখতে পারবো। আমাদের বলা এবং লেখায় কোনো প্রবলেম হবে না। সো লেটস স্টার্ট আওয়ার ইংলিশ ক্লাসরুম। সো ফ্রেন্ডস, আজকে আমরা কি শিখবো না, আজকে আমরা শিখবো ডু ভার্ব। সো ডু ভার্ব, ডু ভার্ব এর অর্থটা কি? ডু অর্থ হচ্ছে করা, ডু কথার অর্থ হচ্ছে করা, আর ভার্ব কথার অর্থ হচ্ছে ক্রিয়া। তো ক্রিয়া অর্থে যেইগুলো আসবে সেইগুলোই হচ্ছে ডু ভার্ব। দ্য অ্যানাদার মিনিং অফ ডু ভার্ব ইজ টেন্স। কেউ বলতে পারো হোয়াই ইট ইজ টেন্স, টেন্স কেন? কারণ টেন্স কথার অর্থ হচ্ছে কি না ক্রিয়ার কাল। টেন্স কথার অর্থ হচ্ছে কি না ক্রিয়ার কাল। আর করার মধ্যে দিয়ে করা, এই করার মধ্যে দিয়ে যা আসে সব কিছুই কিন্তু আমাদের এই টেন্সের সঙ্গে রিলেটেড, অর্থাৎ ক্রিয়ার কালের সঙ্গে রিলেটেড। তাই আমি লিখলাম ডু ভার্ব ইজ অ্যানাদার নেম অফ টেন্স। তো টেন্স শেখার আগে আমরা দেখে নিই টেন্সটাকে কটা ভাগে ভাগ করা যায়। সো টেন্সকে আমরা মেইনলি তিনটে ভাগে ভাগ করতে পারি। ওয়ান ইজ প্রেজেন্ট। প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট কথার অর্থ কি? বর্তমান কাল। আমরা বাংলায় সবাই জানি প্রেজেন্ট কথার অর্থ হচ্ছে বর্তমান কাল। দেন কামস পাস্ট। পাস্ট মানস কি? পাস্ট কথার অর্থ হচ্ছে অতীত কাল। and then comes future. Don't tell is as future. কেউ কেউ বলতে পারো তোমরা ফুটুরে, বাট নট লাইক ফুটুরে, ইট ইজ ফিউচার। ফিউচার কথার অর্থ হচ্ছে ভবিষ্যৎ। তো এই প্রত্যেকটি টেন্সের আবার চারটে ভাগে ভাগ করা যায়। সেইগুলো কি না, ফার্স্ট ওয়ান ইজ ইনডেফিনাইট, দেন কামস কন্টিনিউয়াস, then comes perfect, and then comes perfect continuous. এই চারটে ভাগ ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস। যদি প্রেজেন্টের মধ্যে বলি তাহলে এই প্রেজেন্টের মধ্যে এই চারটে ভাগ আছে কি কি না, প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট অ্যান্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যদি পাস্টের মধ্যে বলি তাহলেও এই চারটি টেন্স আছে, পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট অ্যান্ড পাস্ট পারফেক্ট অ্যান্ড পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচারের মধ্যেও এই চারটি টেন্স আছে, কোনটি না কি কি না, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে এখানে তিনটে আর এখানে চারটে, মোট কটা হলো? 3 4 12টা। কিন্তু এই 12টা টেন্স পুরোপুরি জানার দরকার নেই, মোটামুটি 8 থেকে 9টা টেন্স, মোটামুটি 9টা টেন্স জানতে পারলেই আমাদের কাজ চলে যাবে। আমরা মোটামুটি সেন্টেন্স কনস্ট্রাকশন এবং লিখতে কীভাবে হয় আমরা জেনে যাব। চলো তাহলে আজকে আমরা জেনে নিই প্রেজেন্ট ইনডিফিনিট অ্যান্ড প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা মেনলি কি। ইনডিফিনিট আর কন্টিনিউয়াসটা আজকে আমরা জেনে নিই। সো ফার্স্টেই আসছে কি
প্রেজেন্ট ইনডেফিনাইট। এর মধ্যে কি কি আছে? প্রেজেন্ট ইনডেফিনাইট আমরা বাংলায় কি হলে আমরা সেইগুলোকে প্রেজেন্ট ইনডেফিনাইট বলবো। কোনগুলোকে? বর্তমানকালে কোনো কাজ অভ্যাসগত কাজ বা চিরন্তন সত্য। কোনো কাজ অভ্যাসগত কাজ বা চিরন্তন সত্য বোঝালে এই প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স আমরা ব্যবহার করব। প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স আমরা ব্যবহার করব। আমরা চেষ্টা করি এখন বাংলার রূপটা কি। বাংলার রূপটা জানলে আমরা বুঝতে পারবো যে এই সেন্টেন্সগুলোকেই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বলা হয়। বাংলার রূপটা কি? বাংলার রূপ যেমন হচ্ছে করি, করো, খাই, খাও, যাই, যাও ইত্যাদি। এমন অর্থাৎ কোনো সেন্টেন্সের শেষে করি আছে বা করো আছে বা খাই, খাও, যাই, যাও, ঘুমাও, খেলা করে ইত্যাদি বাংলার রূপের পরে আমাদের জানতে হবে সেন্টেন্সের গঠনটা কি, সেন্টেন্স কনস্ট্রাকশনটা কেমন। সো কনস্ট্রাকশন অর্থাৎ বাংলায় দেওয়া থাকলে আমরা ইংলিশে কেমনভাবে সেন্টেন্সটা গঠন করব। আমি আগের দিন বলেছিলাম যে প্রথমে আমরা ইউজ করব সাবজেক্ট, তারপরে কি ইউজ করব ভার্ব, তারপরে কি ইউজ করব অবজেক্ট। এইভাবে আমরা ইউজ করব। প্রথমে সাবজেক্ট কর্তাকে লিখবো, তারপরে ভার্ব কর্মকে লিখবো, তারপরে অবজেক্টকে লিখবো কি। আর এখানে কি হবে? ভার্বের প্রেজেন্ট ফর্ম। আর একটা গঠন হোক, আর এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 আরও একটা গঠন আমরা জানতে পারি, সেটা হচ্ছে সাবজেক্ট, সেটা হচ্ছে কি ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হবে, আর একটা কি হবে? এর সাথে অবজেক্ট যুক্ত হবে। একটা সিম্পলি V1 বসবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, আর একটা কি হবে না ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। কিন্তু আমরা জানবো কখন আমরা ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত করব। একটা মাত্র ক্ষেত্রে আমরা ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত পাই, সেটা হচ্ছে সাবজেক্ট যদি এই সাবজেক্ট যদি থার্ড পারসন, একটা হচ্ছে কি থার্ড পারসন, আর যদি এগেন সিঙ্গুলার নাম্বার মানে একা, সিঙ্গুলার নাম্বার। সো থার্ড পারসন অ্যান্ড সিঙ্গুলার নাম্বার। আমরা থার্ড পারসন কোনগুলোকে বলেছিলাম? যে সে, তাহারা, কোনো নাম ইত্যাদি, যদি এইগুলোকে বোঝায়। ফার্স্ট পারসন হচ্ছে আমি, আমরা, সেকেন্ড পারসন তুমি, তোমরা, আর থার্ড পারসন হচ্ছে সে, তাহারা, কোনো নাম বা আর অন্য আমি, আমরা, তুমি, তোমরা এই বাদে আর যা আছে সবই হচ্ছে থার্ড পারসন। আমি প্রিভিয়াস ক্লাসে আলোচনা করেছিলাম থার্ড পারসন আর সিঙ্গুলার নাম্বার, এটাও আলোচনা করেছিলাম। নাম্বার কি সিঙ্গুলার আর প্লুরাল। যদি একা হয় তাহলে সিঙ্গুলার, আর দুজন হলে প্লুরাল, একের বেশি হলে প্লুরাল। তাহলে সিঙ্গুলার নাম্বার যদি হয় আর থার্ড পারসন যদি হয় সাবজেক্ট, তাহলে আমরা ভার্বের সাথে কী করব? এস বা ইএস যুক্ত করব। এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবার আমি এখানে V1 লিখলাম কেন? V1 লিখলাম আমি এখানে একটাই কারণে, যে ভার্বের প্রেজেন্ট ফর্ম। ভার্ব মানে কি? কাজ। আমি একটা এক্সাম্পল দিলে তোমরা ভালো বুঝতে পারো প্রেজেন্ট ফর্মটা কি, পাস্ট ফর্মটা কি, আর পাস্ট পার্টিসিপেল ফর্মটা কি। প্রত্যেকটা ডু ভার্বের 3টে করে ফর্ম হয়, একটা প্রেজেন্ট ফর্ম, একটা পাস্ট ফর্ম, আর একটা পাস্ট পার্টিসিপেল ফর্ম। সাপোজ আমি যদি বলি ডুটাকে আমি যদি ভার্ব হিসেবে ইউজ করি, তাহলে প্রেজেন্ট ফর্মটা হচ্ছে অবশ্যই ডু হবে। পাস্ট ফর্মটা কি হবে? ডিড। পাস্ট ফর্মটা আসবে হচ্ছে ডিড। আর পাস্ট পার্টিসিপল আমি এটা নিয়ে আরও ডিটেলসে পরে আলোচনা করবো। পাস্ট পার্টিসিপল এটা হচ্ছে ডান। যদি আমি ইউজ করি গো ভার্বটা প্রেজেন্টে, তাহলে গো হচ্ছে প্রেজেন্ট ভার্ব, প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট, তাহলে এর পাস্ট ফর্মটা কী হবে? ওয়েন্ট। তাহলে পাস্ট পার্টিসিপলটা কী হবে? গন। যদি আমি বলি সাঁতার কাটা সুইম, তাহলে এর পাস্ট টেন্সটা কী হবে? সোয়াম, SWAM। পাস্ট পার্টিসিপলটা কী হবে? সোয়াম। স্পেলিংটা আলাদা, এটা এটা হচ্ছে ইউ। তাহলে এই প্রেজেন্ট ফর্মটাকে আমি লিখছি V1, পাস্ট ফর্মকে আমি লিখছি V2, আর পাস্ট পার্টিসিপলকে আমি ইন্ডিকেট করছি V3 দিয়ে।
তাই আমি এখানে লিখলাম ভি ওয়ান, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম। আর যদি সাবজেক্ট থার্ড পার্সন আর সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হবে। এবার আমি তিনটে এক্সাম্পল দেবো। কোন তিনটে এক্সাম্পল না, একটা কাজ করা, আর একটা হচ্ছে অভ্যাসগত কাজ, আর একটা চিরন্তন সত্য। তাহলে এটা আরও ভেরি ক্লিয়ারলি আমরা বুঝতে পারবো। সো এক্সাম্পল, আমি ফার্স্টেই একটা সিম্পল এক্সাম্পল দিলাম যে সে খেলা করে। তাহলে আমি বলেছিলাম করি, করে, খাই, খাও, এইগুলো থাকলেই হচ্ছে কি হবে না ইনডিফারেন্ট টেন্সের মধ্যে যাবে। তাহলে এখানে সিম্পল এক্সাম্পল রয়েছে করে। তাহলে করে মানে আমি প্রথমে এবার সেন্টেন্স কনস্ট্রাকশনটা মনে করব। আমি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট বলেছিলাম, সাথে কি ভি ওয়ান, আর সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হয়। তাহলে সে ইংলিশ হচ্ছে হি, তারপরে ভার্ব। এবার ভার্ব কি, সে থার্ড পার্সন, অবশ্যই থার্ড পার্সন অ্যান্ড সিঙ্গুলার, সে একাই আছে, তাহলে এখানে হবে প্লেজ। প্লের সাথে এস যুক্ত হয়ে হবে প্লেজ, আর অবজেক্টে কিছু নেই, প্লেজ মানে খেলা করে, এটাই হয়ে গেল। যদি আমি আরেকটা এক্সাম্পল দিই, সে ও মিমি খেলা করে, তাহলে এখানে এখানে কি আমি কি লিখবো, হি অ্যান্ড মিমি। নামের প্রথম অক্ষর ইজ অলওয়েজ ইন দ্য ক্যাপিটাল লেটার। প্লেস লিখবো, নো, প্লেস হবে না, কারণ হি ইজ এ সিঙ্গুলার নাম্বার, মিমি ইজ এ সিঙ্গুলার নাম্বার, বাট বোথ দে বিকেম প্লুরাল। সে হচ্ছে সিঙ্গুলার, সে হচ্ছে এখানে থার্ড পার্সন, মিমিও থার্ড পার্সন, বাট দুজনে মিল তারা কী হলো, প্লুরাল নাম্বার হয়ে গেল। তাই প্লুরাল নাম্বার হলে কখনোই কিন্তু হবে না, এস বা এস যুক্ত হবে না। তারা থার্ড পার্সন হয়েছে কিন্তু দুজনে মিলে হয়েছে প্লুরাল নাম্বার, সিঙ্গুলার নাম্বার আর নেই। তাই আমি এখানে আর প্লেস লিখলাম না, কি লিখবো, সিম্পলি প্লে। তাহলে আমি এবার একটা অভ্যাসগত কাজের এক্সাম্পল দিই। সাপোজ সে প্রত্যহ সকালে বই পড়ে, তাহলে এটাকে আমি কি লিখবো, প্রথমে সাবজেক্ট, তাহলে হি, সে, তাহলে পড়া হচ্ছে ইংরেজি রিড, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, অবশ্যই রিডস হবে। হি রিডস প্রত্যহ এভরি মর্নিং, নট এভরিডে মর্নিং। এভরিডে মানে প্রত্যেক দিন, এভরি মর্নিং বলা মানেই প্রত্যহ সকালে হয়ে গেল, আমাকে এভরিডে মর্নিং বলার কোনো প্রয়োজন নেই। আমি এবার একটা চিরন্তন সত্যের এক্সাম্পল দিচ্ছি, যেমন সূর্য পশ্চিম দিকে অস্ত যায়। Why it is চিরন্তন সত্য? It is called universal truth. Why? কারণ সূর্য অস্ত আজকেও যাচ্ছে, ভবিষ্যতেও যাবে, এবং আগেও যেত। That's why it is called universal truth. সূর্য পশ্চিম দিকে অস্ত যায়। The sun পৃথিবীতে একটাই আছে। That's why I use the article da. The sun, এবার অস্ত যাওয়া ইংরেজি set, and again it is sets. কেন না থার্ড পার্সন অ্যান্ড সিঙ্গুলার নাম্বার, তাই sets। কোথায়, পশ্চিম দিকে, ইন দ্য ওয়েস্ট। আমি এগুলো এক্সাম্পল দিলাম, আর বলেছিলাম যে করি, করো, খাই, খাও, যাই, যাও, এই বাংলার রূপগুলো থাকলেই প্রেজেন্ট ইনডিফিনিট হবে। খেয়াল করলে দেখা যাবে যে এখানে যাই কথা আছে, এখানে পড়ে, করে, অর্থাৎ পড়ে, একই বাংলার রূপ আছে। তাহলে এই বাংলার রূপগুলো থাকলেই আমরা বুঝবো যেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমি এই সম্পর্কিত আরও কিছু ট্রান্সলেশনে বেঙ্গলি সেন্টেন্সগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেগুলোকে বাড়িতে প্র্যাকটিস করবে। যদি ইফ ইউ ফেস এনি প্রবলেম টু সলভ দ্য কোশ্চেন, then ask me in the comment section, I will give the answer. Okay, then next what comes, next comes the present continuous tense. তাহলে ইনডিফিনিট টেন্সটা এইভাবে আমাদের শেখা হয়ে গেল। প্রেজেন্ট কন্টিনিউয়াস,
হোয়াই ইট ইজ কন্টিনিউয়াস। এটাই কন্টিনিউয়াস টেন্সের কথাটা অর্থ কি না বর্তমানকালে কোনো কাজ চলছে বোঝালে আমরা সেই জিনিসগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখবো। বাংলার রূপটা বললে আরও সুন্দরভাবে বোঝা যাবে। আর চলছে, চলছে কেন? চলছে কথার একটাই অর্থ কন্টিনিউ, কোন জিনিস কন্টিনিউ করা। বর্তমানে কোনো জিনিস কন্টিনিউ করছে তার চলছে, তাই জন্য এটা ইট ইজ কল্ড কন্টিনিউয়াস। তো বাংলার রূপ বাংলায় আমরা কি দেখে চিনবো? দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড বাংলার রূপ, যে মেনলি চলছে বোঝালে। এছাড়াও আর একটা হতে পারে, সেটা হচ্ছে করিতেছি অর্থাৎ তেছি, তেছো ইত্যাদি থাকলে, তেছি তেছো ইত্যাদি থাকবে কোনো ভার্বের সাথে, অর্থাৎ বাংলায় ক্রিয়ার সঙ্গে ক্রিয়াপদের সাথে তেছি তেছো ইত্যাদি থাকবে। এইগুলো থাকলে আমরা বুঝতে পারবো। যদি বলে তেছি তেছো না থাকলে কি হবে না, হ্যাঁ তা হতে পারে। তাহলে সাধু ভাষায় না বলে তাহলে সেটাকে চলিত ভাষায় বলতে হবে। তাহলে চলিত ভাষাটা কি? সে ভাত, আমি যদি বলি সে ভাত খাচ্ছে, তাহলে এটা কি চলছে না? অবশ্যই চলছে। তাহলে এখানে এটা হতো কি না, সে ভাত খাইতেছে। তাহলে খাইতেছে সাধু ভাষা না বলে কি বলা হচ্ছে? চলিত ভাষা, যে সে ভাত খাচ্ছে। তাহলে অবশ্যই এটা কন্টিনিউয়াস টেন্স। তাহলে গঠনটা কি? আগেরটার মতো আমরা এটা গঠনটাও জানতে হবে, দ্যাট ইজ দ্য কনস্ট্রাকশন। সাবজেক্ট প্লাস এখানে জানতে হবে এম, এখানে একটু অন্যরকম অক্সিলারি ভার্ব আসে, এম অথবা ইজ অথবা আর, সাথে কি বসে? ভার্বের সঙ্গে আইএনজি। যেটা মেন ভার্ব হবে সেই ভার্বের সঙ্গে আইএনজি বসবে, আর তার আগে সাবজেক্টের উপর বেস করে হয় এম অথবা ইজ অথবা আর বসবে। আমরা সকলেই জানি আয়ের পরে এম বসে, আর কোনো কিছুর পরে এম বসে না। সিঙ্গুলার হলে কি হবে? ইজ। সিঙ্গুলার নাউন যদি সিঙ্গুলার হয় তাহলে একা থাকে তাহলে ইজ, আর প্লুরাল যদি অনেক থাকে তাহলে কি হবে? আর হবে। অনেক থাকলে প্লুরাল থাকলে আর হবে। তারপরে কি বসবে না? অবজেক্ট। তাহলে গঠনটা কি হলো? সাবজেক্ট, তারপরে এম ইজ আর যে কোনো একটা ভার্বের সঙ্গে আইএনজি, তারপরে অবজেক্ট। আমি এই বাংলায় এক্সাম্পল দিলে এটা বুঝতে আরো সুবিধা হবে। যেমন কি আমি বললাম, তাহারা মাঠে দৌড়াচ্ছে। তাহলে এই দৌড়াচ্ছে কথাটা চলিত ভাষা, ঠিক আছে? তার মানে কি? দৌড়াইতেছে তো আমরা বলি না এখন আর, তাই দৌড়াচ্ছে। তাহলে দৌড়াচ্ছে দেখে এই যে বাংলার রূপ, এটা দেখেই আমরা বুঝতে পারবো এটা কন্টিনিউয়াস টেন্স। এটা কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ এটা প্রেজেন্ট বর্তমানকালে কোনো কাজটা চলছে। তাহলে তাহারা গঠন অনুযায়ী আগে হচ্ছে সাবজেক্ট বলবে, সাবজেক্ট তাহারা ইংরেজি সবাই জানি, দে মানে তাহারা। তাহলে দে সিঙ্গুলার না প্লুরাল? দে অবশ্যই প্লুরাল। তাহলে দে এর পরে আমরা চোখ বন্ধ করে কি লিখবো? আর লিখবো। এবার দৌড়ানো ইংরেজি কি? রান। তাহলে রানের সঙ্গে কি বলেছিলাম? ভার্বের সঙ্গে আইএন যুক্ত হবে। তাহলে কি হবে? রানিং, RUNNING, রানিং। কোথায় না? মাঠে, ইন দ্য ফিল্ড। আমি আরো একটা এক্সাম্পল দিচ্ছি বোঝা সুবিধার জন্য। সে চিঠি লিখছে। তাহলে আসল ভাবটা কি হতো? আসল কথাটা হতো লিখিতেছে। তো ওটা তাহলে কি হতো না? ওটা সাধু ভাষা হয়ে যেত। চলিত ভাষায় কি না? সে চিঠি লিখছে। তাহলে সে চিঠি লিখছে, তাহলে চিঠি লিখছে, তাহলে ইংরাজিটা প্রথমে কি হবে না? সে ইংরাজিকে আমরা সবাই জানি হি। এবার কি আমি ঠিক বলেছিলাম যে সিঙ্গুলার হলে ইজ, এম, ইজ, আর এর যে কোনো একটা বসে। তাহলে হি অবশ্যই এখানে সিঙ্গুলার নাম্বার, তাহলে আমি চোখ বন্ধ করে লিখবো ইজ। তারপর লেখা ইংরাজি কি? রাইট। তাহলে রাইটের সঙ্গে কি হবে? আইএনজি যুক্ত হবে। তাহলে কি লিখবো? রাইটিং, WRITING। এখানে কি কখনোই আমরা লিখবো না WRITEING। এগুলো আমি পরে ডিসকাস করবো। TE কখনোই হয় না, উঠে গিয়ে ING যুক্ত হয়, কারণ দুটো এক সেম সাউন্ডের জিনিস পরপর বসে না।
রাইটিং, হি ইজ রাইটিং, কি লিখছে? চিঠি। এ লেটার, অবজেক্ট এ লেটার, সে একটি চিঠি লিখছে। আমি আরও একটা সহজ এক্সাম্পল দিই, যদি বলি তুমি খাচ্ছ, তাহলে তুমি ইংরেজি সহজ, একদম ইউ, একদম সহজ। এখানে তুমি ইংরেজি কি? ইউ লিখলাম। তাহলে তুমি করার সময় কি বসে? অ্যাম, ইজ না আর? অবশ্যই ইউ এর পরে আর বসে, তাহলে ইউ আর। খাওয়া ইংরেজি কি? ইট, তাহলে আমি কি লিখলাম? আইএনজি, তাহলে ইটের সঙ্গে আইএনজি, ইটিং, ইউ আর ইটিং। সো ইট ইজ দ্য মেন, it is the main idea of the present continuous tense, যে বর্তমানকালে কোনো কাজ চলছে। আর একটা কি বললাম? অভ্যাসগত কাজ বা চিরন্তন সত্য বা বর্তমানকালের কোনো কাজ, সেটা হলে কি হবে না? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এই দুটোর মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে, যেটা কি বর্তমানকালের কোনো কাজ চলছে বোঝালে কন্টিনিউয়াস, আর এমনি নর্মালি বোঝালে তবে ইনডিফিনিট। কী পার্থক্য আমি আরেকবার বলি, যে দৌড়াচ্ছে, যে যখনই বললাম তখন সে কী হলো? এটা কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমি বাংলার রূপ কী হলে এটা করলে ইনডিফিনিট টেন্স হয়? বাংলার রূপ হবে তাহলে কি? দৌড়াই, নর্মালি কী হবে? দৌড়াই, দৌড়াই বললে সেটা হবে কি? তাহলে আমি হবে যে প্রেজেন্ট ইনডিফিনিট। তাহারা, আমি তাহারা মাঠে দৌড়াই, তখন তাহলে কী হবে? ইনডিফিনিট হবে। তাহলে দে রান, দে নর্মালি দে রান ইন দ্য ফিল্ড, এটাই হচ্ছে ইনডিফিনিট। আবার যদি সে চিঠি লিখছে, এটা যদি আমি ইনডিফিনিটে বলি তাহলে কী হবে না? সে চিঠি লিখছে, আর বলবো তাহলে কী হবে? লেখে, সে চিঠি লেখে, তাহলে হি রাইটস এ লেটার। তাহলে আমরা এই কনস্ট্রাকশন বা মেইনলি বাংলার রূপ জানলেই আমাদের শেখাটা হয়ে যাবে। সো দিস ইজ দ্য ভিডিও অফ টুডে অ্যাবাউট প্রেজেন্ট ইনডিফিনিট অ্যান্ড কন্টিনিউয়াস। হোপ ইউ লার্ন very clearly. If any problem arises or if you face any problem, so please tell me in the comment section. I will try to give reply of everybody, and I will also provide the activity task in the description box. So please follow the description box for the activity task and practice it yourself in your home. I hope this video will help you immensely. If you like this video, please click the like button and subscribe my channel to get more videos. Thank you. Thanks for watching.